আসসালামু আলাইকুম। সলভার্সে তোমাদেরকে স্বাগতম। আজকের এই ভিডিও থেকে আমরা নবম ও দশম শ্রেণীর পদার্থবিজ্ঞান ধারাবাহিক ক্লাস শুরু করব। আমরা প্রত্যেকটি চ্যাপ্টারকে দুইটি অংশে ভাগ করব। প্রথম অংশে আমরা তোমাদের বেসিক ধারণা দেব, অর্থাৎ বইয়ে যে থিওরি দেওয়া আছে ওই থিওরিগুলো নিয়ে আলোচনা করব, এবং দ্বিতীয় অংশে সৃজনশীল অংশ এবং ম্যাথ নিয়ে আলোচনা করব। আজকের ভিডিওতে আমরা তোমাদের প্রথম অধ্যায় ভৌত রাশি এবং পরিমাপের বইয়ের বেসিক নিয়ে আলোচনা করব। আমরা এই চ্যাপ্টারের টপিকগুলো কয়েকটি ভাগে ভাগ করব, যেমন কোন টপিকগুলো তোমাদের এমসিকিউ এর জন্য পড়তে হবে, কোন টপিকগুলো তোমাদের সংক্ষিপ্ত প্রশ্নের জন্য পড়তে হবে, এবং কোন টপিকগুলো তোমাদের সৃজনশীল অংশের জন্য পড়তে হবে। এখানে কিছু কিছু টপিক আছে যেগুলো তোমরা নিজেরাই পড়ে বুঝতে পারবে, ওই টপিকগুলো আমরা তোমাদের বোঝাবো না। আর কিছু টপিক আছে যেগুলো বোঝার মতো, ওই টপিকগুলো আমরা তোমাদের বোঝাবো। তোমাদেরকে বোঝানোর সুবিধার্থে আমরা কিছু সিমুলেশন তোমাদেরকে দেখাবো, এতে করে তোমরা সহজেই বুঝতে পারবে। তাহলে চলো শুরু করি। ভৌত রাশি। ভৌত রাশি বলতে কি বোঝায়? যে সকল রাশিকে পরিমাপ করা যায় সে সকল রাশিকে বলা হয় ভৌত রাশি। এরপর পরিমাপ। পরিমাপ হচ্ছে তুলনা। ধরো কোনো কিছুর বড় 5 কেজি, এটা হচ্ছে এক ধরনের পরিমাপ। তাহলে এটা দ্বারা কিভাবে তুলনা বোঝায়? কোনো বস্তুর ভর 5 কেজি বলতে বোঝায় ওই বস্তু 1 কেজি ভরের কোনো বস্তুর তুলনায় 5 গুণ ভারী। 10 কেজি হলে 10 গুণ ভারী। কোনো বস্তুর দৈর্ঘ্য 5 মিটার, মানে 1 মিটারের তুলনায় ওই বস্তুটি 5 গুণ বেশি বড়। অর্থাৎ পরিমাপের যে একক থাকে তার তুলনায় বস্তুটি কত গুণ বড় বা কত গুণ ছোট তা বোঝানোই হলো পরিমাপ। 1.1 পদার্থবিজ্ঞান। পদার্থবিজ্ঞান হচ্ছে বিজ্ঞানের প্রাচীনতম শাখা এবং সবচেয়ে মৌলিক শাখা। এর উপরই দাঁড়িয়ে আছে অন্যান্য বিজ্ঞান, যেমন রসায়ন, জীববিজ্ঞান। তাহলে পদার্থবিজ্ঞান কাকে বলে? বিজ্ঞানের যে শাখা পদার্থ আর শক্তি এবং দুইয়ের মাঝে যে অন্তঃক্রিয়া তা বোঝার চেষ্টা করে, সেটা হচ্ছে পদার্থবিজ্ঞান। এরপর যে বাকি অংশগুলো আছে এগুলো তোমরা পড়লেই বুঝতে পারবে। এরপর পদার্থবিজ্ঞানের পরিসর। পদার্থবিজ্ঞানের পরিসরে প্রথম অংশটুকু তেমন বোঝানোর কিছু নেই। এরপর হচ্ছে ক্লাসিক্যাল পদার্থবিজ্ঞান এবং আধুনিক পদার্থবিজ্ঞান। ক্লাসিক্যাল পদার্থবিজ্ঞান হচ্ছে প্রাচীন পদার্থবিজ্ঞান। এই পদার্থবিজ্ঞানে বলবিজ্ঞান, শব্দবিজ্ঞান, তাপ, তাপগতিবিজ্ঞান, বিদ্যুৎ ও চৌম্বক বিজ্ঞান এবং আলোক বিজ্ঞান নিয়ে আলোচনা করা হয়েছে। এই পদার্থবিজ্ঞান হচ্ছে নিউটনের সময়কার পদার্থবিজ্ঞান, অর্থাৎ আইনস্টাইনের আগে পর্যন্ত যে পদার্থবিজ্ঞান গড়ে উঠেছে তাই হলো ক্লাসিক্যাল পদার্থবিজ্ঞান। এরপর হচ্ছে আধুনিক পদার্থবিজ্ঞান। কোয়ান্টাম বলবিজ্ঞান এবং আপেক্ষিক তত্ত্ব ব্যবহার করে যে আধুনিক পদার্থবিজ্ঞান গড়ে উঠেছে সেগুলো হচ্ছে আণবিক এবং পারমাণবিক পদার্থবিজ্ঞান, নিউক্লিয় পদার্থবিজ্ঞান, কঠিন অবস্থার পদার্থবিজ্ঞান এবং পার্টিকেল ফিজিক্স। অর্থাৎ আইনস্টাইন আসার পর আইনস্টাইনের আপেক্ষিক তত্ত্ব এবং প্লাঙ্কের কোয়ান্টাম বলবিজ্ঞানের উপর ভিত্তি করে যে পদার্থবিজ্ঞানটা গড়ে উঠেছে, অর্থাৎ আইনস্টাইনের পরবর্তী সময়কার যে পদার্থবিজ্ঞান তা হচ্ছে আধুনিক পদার্থবিজ্ঞান। এরপর হচ্ছে পদার্থবিজ্ঞানের ক্রমবিকাশ। এই অংশটা তোমরা দেখে নিবে, এই অংশে বোঝানোর কিছু নেই। এই অংশ থেকে তোমাদের এমসিকিউ থাকতে পারে। আরেকটা জিনিস হলো বিসি 586 থেকে 624, তারপর হচ্ছে বিসি 527, বিসি 460। এখানে বিসি দ্বারা বোঝাই হচ্ছে বিফোর সেঞ্চুরি, অর্থাৎ আমাদের সাল গণনা শুরুর আগের সময়। যেমন এটা হচ্ছে 2025 সাল, অর্থাৎ এই সময় থেকে 2025 বছর আগে যীশু খ্রিস্টের জন্মের সময় থেকে খ্রিস্টাব্দ গণনা শুরু হয়। কিন্তু তারও আগে, আমি যদি বলি আজকে থেকে 2030 বছর আগে কত সাল ছিল, তোমরা সেটা বলতে পারবে না, কারণ হচ্ছে তখন কোনো সাল গণনা শুরু হয়নি। এই কারণে এটাকে লিখতে হয় 5 বিসি, অর্থাৎ সাল গণনা শুরুর 5 বছর আগে। কারণ 2025 বছর আগে সাল গণনা শুরু হয়, এর থেকে 5 বছর আগে মানে হচ্ছে 2030 বছর আগে। এখন যদি বলি 2040 বছর আগে কত সাল ছিল, তাহলে সেটা হবে 15 বিসি। কারণ 2025 বছর আগে সাল গণনা শুরু হয়, তার থেকে আরো 15 বছর আগে, সেটা হচ্ছে 15 বিসি। তাহলে দেখো 5 বিসি এবং 15 বিসি এই দুইটার মধ্যে কোনটা আগে এবং কোনটা পরে।
এখানে 15 BC হচ্ছে আগে এবং 5 BC হচ্ছে পরে, কারণ 15 BC হচ্ছে 2040 বছর আগে আর 5 BC হচ্ছে 2030 বছর আগে। অর্থাৎ 2040 বছর আগে 2030 বছর আগের চেয়ে প্রাচীন হবে। এ কারণেই 15 BC হচ্ছে প্রাচীন এবং 5 BC হচ্ছে 15 BC এর পরবর্তী সময়। যেমনটা আমরা হিসাব করি সংখ্যা রেখায় 0, 1, 2, 3, -1, -2, -3। এর মধ্যে 0 যে সময়টা, এখান থেকে যদি সাল গণনা শুরু হয় তাহলে যত সামনের দিকে যাবে প্লাসের দিকে যাবে, সংখ্যা বাড়ার সাথে সাথে বছরও বাড়তে থাকবে। কিন্তু বিপরীত দিকে যদি চিন্তা করি তাহলে সংখ্যা বাড়ার সাথে সাথে এর মান কমতে থাকবে। যেমন -1 এর চেয়ে -2 ছোট, -2 এর চেয়ে -3 ছোট। এভাবেই 5 BC-র তুলনায় 15 BC হচ্ছে পুরাতন বা প্রাচীন। তাহলে আমরা শুরু করি 1.5 ভৌত রাশি এবং তার পরিমাপ। এই অংশটি তোমাদের খুব ভালোভাবে বুঝতে হবে এবং যে কোনো চ্যাপ্টার করতে গেলে এই অংশটি কাজে লাগবে। তোমাদের ভৌত রাশি সম্পর্কে আগেই ধারণা দিয়েছি যে যে সকল রাশিকে পরিমাপ করা যায় তাদেরকে ভৌত রাশি বলে, যেমন ভর, দৈর্ঘ্য, তাপমাত্রা। পরিমাপ হচ্ছে কোনো এককের সাথে তুলনা করা। ভৌত রাশিকে আবার দুই ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে মৌলিক রাশি আর একটা হচ্ছে যৌগিক রাশি। মৌলিক রাশি হচ্ছে ওই সকল রাশি যে সকল রাশি অন্য কোনো রাশির সমন্বয়ে গঠিত না। আর যৌগিক রাশি হচ্ছে যে সকল রাশি একাধিক মৌলিক রাশির সমন্বয়ে গঠিত, তাদেরকে যৌগিক রাশি বলা হয়। এখানে টেবিলের যে রাশিগুলো দেওয়া আছে এগুলো হচ্ছে সবগুলোই মৌলিক রাশি, আর এই 7টি হচ্ছে মৌলিক রাশি। মৌলিক রাশিগুলো হলো দৈর্ঘ্য পরিমাপের একক হচ্ছে মিটার, আর সিম্বল হচ্ছে এম, অর্থাৎ মিটারকে এম দ্বারা প্রকাশ করা হয়। ভর পরিমাপের একক হচ্ছে কিলোগ্রাম, কিলোগ্রামকে কেজি দ্বারা প্রকাশ করা হয়। সময় পরিমাপের একক হচ্ছে সেকেন্ড, সেকেন্ডকে এস দ্বারা প্রকাশ করা হয়। বিদ্যুৎ প্রবাহ পরিমাপের একক হচ্ছে অ্যাম্পিয়ার, অ্যাম্পিয়ারকে এ দ্বারা প্রকাশ করা হয়। তাপমাত্রা পরিমাপের একক হচ্ছে কেলভিন, কেলভিনকে কে দ্বারা প্রকাশ করা হয়। পদার্থের পরিমাণের একক হচ্ছে মোল, মোলকে MOL বা মোল দ্বারা প্রকাশ করা হয়। দীপন তীব্রতাকে ক্যান্ডেলা দ্বারা প্রকাশ করা হয়, সিম্বল হচ্ছে CD। এই রাশিগুলোর মধ্যে প্রায় সবগুলো রাশি সম্পর্কে তোমরা জানো, কিন্তু দীপন তীব্রতা তোমাদের কাছে নতুন। দীপন তীব্রতা দ্বারা বোঝায় কোন অংশ কতটুকু উজ্জ্বল বা অন্ধকার। এরপর হচ্ছে টেবিল 1.2। এই টেবিলটা তোমরা স্কিপ করতে পারো, কারণ এখান থেকে MCQ আসার সম্ভাবনা খুবই কম, আর এগুলো মুখস্থ করলেও তোমাদের পরীক্ষা পর্যন্ত মনে থাকবে না, তাই এই টেবিলটি তোমরা স্কিপ করবে। এরপর পরিমাপের এককেও টেবিল 1.04, এটা তোমাদের মুখস্থ করতে হবে না। এরপর এই অংশটি, এগুলো তোমরা শুধু রিডিং করবে, মুখস্থ করার দরকার নেই। এরপর হচ্ছে উপসর্গ বা গুণিতক। এখানে টেবিল 1.05, এই টেবিল তোমাদেরকে মুখস্থ করতে হবে। ডেকা ইকুয়াল টু হচ্ছে 10 টু দি পাওয়ার 1, হেক্টো ইকুয়াল টু 10 টু দি পাওয়ার 2, কিলো ইকুয়াল টু 10 টু দি পাওয়ার 3, মেগা ইকুয়াল টু 10 টু দি পাওয়ার 6, গিগা ইকুয়াল টু 10 টু দি পাওয়ার 9, টেরা ইকুয়াল টু 10 টু দি পাওয়ার 12, পেটা ইকুয়াল টু 10 টু দি পাওয়ার 15, এক্সা ইকুয়াল টু 10 টু দি পাওয়ার 18, ডেসি ইকুয়াল টু 10 ইনভার্স 1, সেন্টি ইকুয়াল টু 10 ইনভার্স 2, মিলি ইকুয়াল 10 ইনভার্স 3, মাইক্রো ইকুয়াল 10 ইনভার্স -6, ন্যানো ইকুয়াল 10 ইনভার্স -9, পিকো ইকুয়াল টু 10 ইনভার্স -12, ফেমটো ইকুয়াল টু 10 ইনভার্স -15, অটো ইকুয়াল টু 10 ইনভার্স -18। এইখান থেকে অবশ্যই ন্যানো পর্যন্ত এবং এদিক থেকে গিগা পর্যন্ত এই অংশগুলো তোমাদেরকে অবশ্যই মুখস্থ করতে হবে, এবং এদের সিম্বল এটা কিভাবে প্রকাশ করা হয়। যেমন 1 HM, 1 HM দ্বারা বোঝায় 1 হেক্টোমিটার, H দ্বারা বোঝায় হেক্টো, M দ্বারা বোঝায় মিটার। 1 km, km দ্বারা বোঝায় কিলোমিটার, এটা তোমরা ভালোভাবে জানো। 1 মাইক্রোমিটার। তারপর 1 mm, m দ্বারা বোঝায় মিলি, m দ্বারা বোঝায় হচ্ছে মিটার, 1 মিলিমিটার। 1
ক্যাপিটাল এম স্মল এম, এটা দ্বারা বোঝাবে 1 মেগামিটার। এই অংশগুলো কেন ব্যবহার করার প্রয়োজন হয়? ধরো যে 2,54,00,000 মিটার, এটা হচ্ছে 2,54,00,000 মিটার। তোমরা যখন লিখবে বা বলবে তখন এত বড় সংখ্যা বারবার লেখা বা বলা কষ্টকর হয়ে যায়। এই কারণে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 6টা গড় যদি আমরা দশমিক এদিকে নিয়ে আসি, অর্থাৎ 2.54 ইন্টু 10⁶। দশমিক এখানে ছিল আগে, এখান থেকে এখানে চলে আসছে, অর্থাৎ 6 ঘর বাম দিকে চলে আসছে, এখানে 10⁶। যদি ডান দিকে যায় সেক্ষেত্রে 10⁻⁻6 হবে, অর্থাৎ এটাকে আমরা 25.4 ইন্টু 10⁶ মিটার বলতে পারি, অথবা 25.4 মেগামিটার বলতে পারি। বারবার 2,54,00,000 বলার চেয়ে 25.4 মেগামিটার বলা সহজ। এই কারণেই এসব উপসর্গগুলো ব্যবহার করা হয়। এরপর হচ্ছে মাত্রা। একটা রাশিতে বিভিন্ন মৌলিক রাশি কোন সূচকে বা কোন পাওয়ারে আছে সেটাকে তার মাত্রা বলে। যেমন দৈর্ঘ্যর মাত্রা হচ্ছে এল, এল দ্বারা বোঝায় লেন্থ। সময়ের মাত্রা হচ্ছে টি, টি দ্বারা বোঝায় টাইম। বরের মাত্রা হচ্ছে এম, এম দ্বারা বোঝায় মাস। তোমরা জানো যে বেগের একক হচ্ছে মিটার পার সেকেন্ড, তাহলে এর মাত্রা হবে মিটার হচ্ছে দৈর্ঘ্যের একক, দৈর্ঘ্যের জন্য এল, আর সেকেন্ড হচ্ছে সময়ের একক, সময়ের জন্য টি ইনভার্স 1। ঠিক একইভাবে ত্বরণের মাত্রা মিটার পার সেকেন্ড স্কয়ার, এটাকে লেখা যায় মিটারের জন্য এল, সময়ের জন্য টি ইনভার্স 2। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এরপর 1.5.4 বৈজ্ঞানিক প্রতীক এবং সংকেত। এককের সংকেত লেখার জন্য যে পদ্ধতিগুলো অনুসরণ করতে হয় তা এখানে দেওয়া আছে। এই পদ্ধতিগুলো হলো, প্রথমটা হচ্ছে কোন রাশির মান এবং তার এককের মাঝখানে একটি স্পেস দিতে হয়। যেমন 2.21 এবং কেজির মাঝখানে একটা স্পেস আছে, 7.3 ইন্টু 10 স্কয়ার মিটার স্কয়ার, এর মাঝখানেও একটি স্পেস আছে। 22 কেলভিন এখানেও আছে, কিন্তু ডিগ্রি, মিনিট, সেকেন্ড এই তিনটা লেখার সময় স্পেস রাখতে হয় না। এরপর 2 নাম্বার, গুণ করে পাওয়া লব্ধ লেখার সময় দুইটি এককের মাঝখানে স্পেস দিতে হয়। যেমন 2.35 নিউটন মিটার, নিউটন আর মিটারের মাঝখানে একটি স্পেস আছে। 3 নাম্বার, ভাগ করে পাওয়া লব্ধ এককের বেলায় ঋণাত্মক সূচক বা অবলিক সাইন দিয়ে প্রকাশ করতে হয়। মিটার পার সেকেন্ড, মিটার সেকেন্ড এভাবে না লিখে মিটার পার সেকেন্ড, ঋণাত্মক চিহ্ন দিতে হয়, ঋণাত্মক সূচক, অথবা মিটার পার সেকেন্ড এভাবে লিখতে হয়। আমরা এটাই ফলো করব, ঋণাত্মক সূচক দিয়ে যে পদ্ধতিটা আছে এটাই ফলো করব। প্রতীকগুলো যেহেতু গাণিতিক প্রকাশ, এগুলো কোনো কিছু সংক্ষিপ্ত রূপ নয়, তাই এদের মাঝখানে কোনো জ্যোতি চিহ্ন বা ফুল স্টপ ব্যবহার হয় না। যেমন মিটারকে আমরা এম দ্বারা প্রকাশ করি, এখানে কখনোই এম ডট এভাবে দেওয়া যাবে না। এককের সংকেত লেখা হয় সোজা অক্ষরে, যেমন মিটার সোজা অক্ষরে, সেকেন্ড সোজা অক্ষরে। তবে রাশির সংকেত লেখা হয় ইতালিক অক্ষরে বা বাঁকা অক্ষরে। যেমন সোজা এম দ্বারা বোঝায় মিটার, কারণ এটা হচ্ছে একক, আর বাঁকা এম দ্বারা বোঝায় ভর, কারণ এটা হচ্ছে ভরের সংকেত। এককের সংকেত ছোট হাতের অক্ষরে লেখা হয়, যেমন সেন্টিমিটার, সেকেন্ড, মোল ইত্যাদি। তবে যেগুলো কোনো বিজ্ঞানীর নাম থেকে নেওয়া হয়েছে, যেমন নিউটন, নিউটনের এন হবে বড় হাতের। এরপর পেস্কেল, পেস্কেলও বিজ্ঞানীর নাম, এজন্য পেস্কেলের পি হবে বড় হাতের। এককের উপসর্গ কোনো স্পেস ছাড়া যুক্ত হবে, যেমন কিলোমিটার, কে আর এম এর মাঝখানে কোনো স্পেস থাকবে না। গিগাওয়াট, জি আর ডাব্লিউ এর মাঝখানে কোনো স্পেস থাকবে না। মেগাহার্টজ, এম আর এইচ জেড এর মাঝখানে কোনো স্পেস থাকবে না। কিলো 10⁻³ থেকে সব বড় উপসর্গ বড় হাতে হবে। মেগা, গিগা, টেরা সবকিছুই বড় হাতের হবে, কিন্তু কিলোর নিচে যেগুলো আছে
সেগুলো ছোট হাতের হবে। এককের সংকেতগুলো কখনো বহুবচন হবে না। যেমন 25 কেজি, সবসময় 25 কেজি লিখতে হবে। কোনো সংখ্যা বা যৌগিক একক এক লাইনে লেখার চেষ্টা করতে হবে। খুব প্রয়োজন হলে সংখ্যা ও এককের মাঝখানে লাইন ব্রেক দেওয়া যেতে পারে। যেমন তুমি এখানে লিখবে 25 কেজি, 25 কে লিখছো, এখানে জি এদিকে, এভাবে লেখা যাবে না। তোমাকে সবসময় চেষ্টা করতে হবে 25 কেজি সম্পূর্ণটাই লাইন শেষ করার। এখানে না লিখতে পারলে তাহলে পরের লাইনে 25 কেজি এভাবে লিখতে পারো। আর যদি খুব সমস্যা হয় সেক্ষেত্রে এদিকে 25 লিখে এদিকে কেজি লিখতে হবে। তবে তোমরা সবসময় চেষ্টা করবে সংখ্যা এবং একক একই সাথে রাখার, হয় এখানে না হয় এখানে। এরপর পরিমাপের যন্ত্রপাতি, অর্থাৎ আমরা পরিমাপ করার জন্য যে সকল যন্ত্রপাতি ব্যবহার করি। প্রথমে হচ্ছে স্কেল। ছোটখাটো দৈর্ঘ্য পরিমাপ করার জন্য মিটার স্কেল ব্যবহার করা হয়। আবার স্কেলটি ইঞ্চিতে পরিমাপ করা থাকতে পারে। এরপর তোমাদের জন্য যে টপিকটি নতুন তা হলো ভার্নিয়ার স্কেল। ভার্নিয়ার স্কেল মূলত তৈরি করা হয় ছোটখাটো পরিমাপ করার ক্ষেত্রে। যেমন তোমার স্কেলে মিলিমিটারে দাগ কাটা আছে, মিলিমিটারেই হচ্ছে সর্বনিম্ন দাগ কাটা। 1 2 3 4 5 এটা মিলিমিটার ধরে নিলাম, যদিও অনেক বড় তারপরেও মিলিমিটার ধরে নিলাম। কোনো একটা বস্তু যদি এখান থেকে এই পর্যন্ত হয় তাহলে ওই বস্তুর দৈর্ঘ্য কত হবে? এটা 3 মিলিমিটারের চেয়ে কিছুটা বড়, 4 মিলিমিটার চেয়ে কিছুটা ছোট। এখানে আমরা মিলিমিটার স্কেল দিয়ে এই বস্তুর দৈর্ঘ্য সঠিকভাবে পরিমাপ করতে পারবো না। এই বস্তুর দৈর্ঘ্য পরিমাপ করতে হলে প্রয়োজন হবে ভার্নিয়ার স্কেল। তোমাদের বইয়ে ভার্নিয়ার স্কেলের একটা চিত্র দেওয়া আছে। এটি হচ্ছে একটি স্লাইড ক্যালিপার্স। ভার্নিয়ার স্কেলটি মূলত স্লাইড ক্যালিপার্সের সাথে যুক্ত থাকে। এটাকে স্লাইড ক্যালিপার্স বলা হয় কারণ এখানে একটি প্রধান স্কেল থাকে, প্রধান স্কেলের সাথে একটি ভার্নিয়ার স্কেল থাকে। ভার্নিয়ার স্কেলটি প্রধান স্কেলের সাথে স্লাইড করে সামনে পেছনে নেওয়া যায়, এই কারণে এটিকে স্লাইড ক্যালিপার্স বলা হয়। চলো দেখি ভার্নিয়ার স্কেলে কিভাবে পরিমাপ করা হয়। নিচেরটা হচ্ছে প্রধান স্কেল, এর সাথে উপরের দিক হচ্ছে ভার্নিয়ার স্কেল। প্রধান স্কেলে 1 2 3 4 5 6 7 8 9, প্রধান স্কেলে 9 গড়। আর ভার্নিয়ার স্কেলে 1 2 3 4 5 6 7 8 9 10, ভার্নিয়ার স্কেলের 10 গড়ের সমান। প্রধান স্কেলের প্রত্যেকটা গড় মিলিমিটার এককে দাগ কাটা। তাহলে প্রধান স্কেলে এখান থেকে শুরু করে এই পর্যন্ত হলো 9 মিলিমিটার, এতটুকু হচ্ছে 9 মিলিমিটার। তাহলে 9 গড় সমান 9 মিলিমিটার। প্রত্যেকটা গড়ের দৈর্ঘ্য যেহেতু 1 মিলিমিটার, তাহলে 9 গড়ের দৈর্ঘ্য হবে 9 মিলিমিটার। কিন্তু ভার্নিয়ার স্কেলে এখানে গড় সংখ্যা হচ্ছে 10টি। 10টি গড়ের দৈর্ঘ্য কত? 10টি গড়ের দৈর্ঘ্য হচ্ছে 9 মিলিমিটার। তাহলে 10টি গড়ের দৈর্ঘ্য ইকুয়াল টু 9 মিলিমিটার। একটি গড়ের দৈর্ঘ্য কত হবে? 9/10 ইকুয়াল টু 0.9 মিলিমিটার। একটি গড়ের দৈর্ঘ্য হচ্ছে 0.9 মিলিমিটার। অর্থাৎ প্রধান স্কেলের এক গড়ের দৈর্ঘ্য হচ্ছে 1 মিলিমিটার আর ভার্নিয়ার স্কেলের এক গড়ের দৈর্ঘ্য হচ্ছে 0.9 মিলিমিটার। তাহলে প্রধান স্কেলের এক গড়ের তুলনায় ভার্নিয়ার স্কেল 0.1 মিলিমিটার ছোট। তাহলে এখানে যে পার্থক্যটুকু দেখতে পাচ্ছ এটুকু হচ্ছে 0.1 মিলিমিটার। এটুকু হবে তাহলে কত? 0.2, এটুকু হবে 0.3, এটুকু হবে 0.5, এটুকু হবে 0.6, এটুকু 0.7, 0.8, 0.9 আর এতটুকু হচ্ছে 1 মিলিমিটার। প্রধান স্কেলের এক গড়ের তুলনায় ভার্নিয়ার স্কেল যতটুকু পরিমাণ ছোট সেটাকে বলা হয় ভার্নিয়ার ধ্রুবক বা বিসি। বিসি দ্বারা বোঝায় হচ্ছে ভার্নিয়ার কনস্ট্যান্ট। এখন চলো দেখি পরিমাপে কিভাবে ভার্নিয়ার ধ্রুবক কাজে লাগে।
এখানে আমরা একটি বস্তুর দৈর্ঘ্য পরিমাপ করব, তাই স্লাইড ক্যালিপার্সটিকে বস্তুর সাথে যুক্ত করলাম। এদিকে যে অংশটা দেখাচ্ছে এটা হচ্ছে প্রধান স্কেল, আর এগুলো হচ্ছে ভার্নিয়ার স্কেল। এটা এদিকে জুম করে দেখানো আছে। এখানে প্রধান স্কেল হচ্ছে তাহলে কত? 3, 3 এর আগে হচ্ছে 2.9, এটা হচ্ছে 2.9 সেন্টিমিটার। এরপর এদিকে দেখব ভার্নিয়ার স্কেল প্রধান স্কেলের সাথে কোথায় মিলে যায়। এই ঘরে মিলে গেছে। তাহলে 1, 2, 3, 4, 5, 6 ভার্নিয়ার স্কেলের 6 নাম্বার দাগের সাথে মিলে গেছে। আমরা এর আগে বের করেছি ভার্নিয়ার কনস্ট্যান্ট হচ্ছে 0.1। 0.1 মানে প্রধান স্কেলের এক গড়ের তুলনায় ভার্নিয়ার স্কেল 0.1 মিলিমিটার ছোট। তাহলে যদি আমরা এই অংশটুকুর দৈর্ঘ্য বের করতে পারি, তাহলে এখানে 6 গড়। 6 গড় তাহলে কতটুকু পরিমাণ ছোট হবে? এক গড় যদি 0.1 মিলিমিটার ছোট হয়, তাহলে 6 গড় হচ্ছে 0.1 ইন্টু 6 ইকুয়াল টু হচ্ছে 0.6 মিলিমিটার ছোট হবে। তাহলে এই অংশটুকুর দৈর্ঘ্য হবে 0.6। বস্তুটা যেহেতু এই পর্যন্ত আছে, তাই বস্তুটার দৈর্ঘ্য হবে 2.9 প্লাস এই অংশটুকুর দৈর্ঘ্য হচ্ছে 0.6। এখানে যেহেতু 0.6 মিলিমিটারে আছে, তাহলে সেন্টিমিটার নিলে 0.06, 10 দিয়ে ভাগ করলে 2.9 প্লাস 0.06, এটা হচ্ছে বস্তুর দৈর্ঘ্য ইকুয়াল টু 2.96 মিলিমিটার। ঠিক একইভাবে আমরা অন্য বস্তুর দৈর্ঘ্য পরিমাপ করতে পারি। এখানে যদি আমরা একটা সিলিন্ডারের ব্যাস পরিমাপ করতে যাই, তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি প্রধান স্কেলের পার্ট হচ্ছে 2 এর পরে 1, 2, 3, 4, 5, 6, তাহলে 2.6। আর ভার্নিয়ার স্কেল মিলে গেছে হচ্ছে 1, 2, 3, 4 এই গড়ের সাথে মিলে গেছে। তাহলে এতটুকু অংশের দৈর্ঘ্য হবে ভার্নিয়ার ধ্রুবক 0.1 ইন্টু 4 এত মিলিমিটার ইকুয়াল টু 0.4 মিলিমিটার। এটাকে সেন্টিমিটার নিলে 0.04 সেন্টিমিটার। তাহলে সম্পূর্ণ অংশের দৈর্ঘ্য হবে 2.6 প্লাস 0.04 সেন্টিমিটার ইকুয়াল টু হচ্ছে 2.64 সেন্টিমিটার। তাহলে ভার্নিয়ার ধ্রুবক কিভাবে বের করতে হয়? ভার্নিয়ার ধ্রুবক হলো প্রধান স্কেলের এক গড়ের তুলনায় ভার্নিয়ার স্কেলের এক গড় কতটুকু পরিমাণ ছোট তাকে বোঝায়। আমরা এর আগে দেখেছি 10টি গড়ের দৈর্ঘ্য 9 মিলিমিটার, তাহলে একটি গড়ের দৈর্ঘ্য 0.9 মিলিমিটার। প্রধান স্কেলে যেহেতু এক গড় ইকুয়াল টু 1 মিলিমিটার, আর ভার্নিয়ার স্কেলে এক গড় ইকুয়াল টু 0.9 মিলিমিটার, তাহলে বিয়োগ করলে যা পাওয়া যাবে তাই হচ্ছে ভার্নিয়ার ধ্রুবক। কিন্তু তোমাদেরকে ভার্নিয়ার ধ্রুবক বের করার জন্য এত বড় ম্যাথ করতে হবে না, তোমাদের জন্য একটি সূত্র দেওয়া আছে, BC ইকুয়ালস টু S বাই N। BC হচ্ছে ভার্নিয়ার ধ্রুবক, S হচ্ছে প্রধান স্কেলে ক্ষুদ্রতম গড়ের দৈর্ঘ্য বা প্রধান স্কেলে ক্ষুদ্রতম ভাগের দৈর্ঘ্য, আর N হচ্ছে ভার্নিয়ার স্কেলের মোট ভাগ সংখ্যা। তাহলে S হচ্ছে প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ভাগের দৈর্ঘ্য, এটা হচ্ছে 1 মিলিমিটার, আর N হচ্ছে আমরা যে ভার্নিয়ার স্কেলটা ব্যবহার করেছি ওইটাতে কয় গড় ছিল? ওইটাতে 10টা ভাগ সংখ্যা ছিল, তাহলে এটা হবে 0.1। তো তোমাদের পরীক্ষায় 10 ভাগ সংখ্যার জায়গায় 20টা থাকতে পারে, তাহলে সেই ক্ষেত্রে 1/20 ইকুয়াল টু 0.05 এভাবে বের করে নেবে। তাহলে আমরা যে বস্তুর দৈর্ঘ্যটা পরিমাপ করলাম এটা L ইকুয়ালস টু হচ্ছে M প্লাস B ইন্টু BC। L হচ্ছে বস্তুর দৈর্ঘ্য, M হচ্ছে প্রধান স্কেলের পার্ট। এখানে 2.9 হচ্ছে প্রধান স্কেলের পার্ট পেয়েছি, 2.9 প্লাস B হচ্ছে ভার্নিয়ার সমাপতন, অর্থাৎ ভার্নিয়ার স্কেলের কততম দাগের সাথে প্রধান স্কেলের কোন দাগ মিলে যায়, এটা হচ্ছে ভার্নিয়ার সমাপতন। আর BC হচ্ছে ভার্নিয়ার ধ্রুবক বা ভার্নিয়ার কনস্ট্যান্ট। এখন তোমরা যেটা করবে তা হলো এই বস্তুর প্রস্থ কত হয় তা বের করে কমেন্টে জানাবে। তোমাদের দেখার সুবিধার্থে
এটা আমি বড় করে দিচ্ছি। তোমরা এই সূত্রটি ইউজ করবে। আর এখানে হচ্ছে বার্নিয়ার ধ্রুবকের মান হচ্ছে 0.1। বার্নিয়ার ধ্রুবক 0.1 ব্যবহার করে বাকি ম্যাথটা করে রাখবে।